সে যুগে সিভিল সার্ভিসে যাওয়া খুব সহজ ছিল না। মহারানী ভিক্টোরিয়া সিভিল সার্ভিসকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত সবার জন্য উন্মুক্ত করলেও রিক্রুটমেন্ট পরীক্ষা হতো শুধু লন্ডনে। তাই মেধা থাকা সত্ত্বেও অনেকে অর্থাভাবে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে পারতেন না। তার উপর পরীক্ষার সিলেবাসও ছিল একপেশে। 1853-তে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস সবার জন্য উন্মুক্ত হলেও প্রথম কোনো ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন তার এক দশক পরে 1863 সালে। সেই লোকটি হলেন কলকাতার ঠাকুরবাড়ির দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যম পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর জন্ম 1 জুন 1842, মৃত্যু 9 জানুয়ারি 1923। ছিলেন বাঙালি লেখক, সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ। তিনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঠাকুর পরিবারের জোড়াসাঁকো, দ্বারকানাথ ঠাকুরের পৌত্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র। হিন্দু স্কুলের ছাত্র হিসেবে সত্যেন্দ্রনাথ 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রথম প্রবেশিকা পরীক্ষায় অবতীর্ণ হন এবং প্রথম স্থান অধিকার করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেকালের রীতি অনুযায়ী 1859 সালে 17 বছর বয়সে জ্ঞানদা নন্দিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। 1861 সালে আইসিএস আইন বলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয়। ইতিপূর্বে অবশ্যই 1853 সালে আইন বলে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সাধারণ নাগরিকদের সরকারি চাকরিতে নিয়োগের প্রথা চালু হয়ে গিয়েছিল। সে যুগে ইংল্যান্ডে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে সরকারি উচ্চপদ লাভ খুব কঠিন কাজ ছিল। এ বিষয়ে সত্যেন্দ্রনাথকে উৎসাহ ও অর্থ সাহায্য যোগান বন্ধু মনমোহন ঘোষ। 1862 সালে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে দুজন ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 1863 সালের জুন মাসে সত্যেন্দ্রনাথ ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নির্বাচিত হন। এরপর শিক্ষানবিশ প্রশিক্ষণ সমাপ্ত করে 1864 সালের নভেম্বর মাসে দেশে ফিরে আসেন। মনমোহন ঘোষ পরীক্ষায় কৃতকার্য না হলেও বারে ডাক পেয়েছিলেন। তাই প্রেসিডেন্সিতে কর্মে বহাল হন সত্যেন্দ্রনাথ। সে যুগে বোম্বাই প্রেসিডেন্সি গঠিত ছিল বর্তমান মহারাষ্ট্র, গুজরাট ও সিন্ধু প্রদেশের অংশবিশেষ নিয়ে। এরপর বাইরের বদলির চাকরির সূত্রে সত্যেন্দ্রনাথ সারা দেশ ভ্রমণ করেন। বাড়ি থেকে দূরে থাকতেন, তাই আত্মীয় স্বজনেরা প্রায় তার কাছে আসতেন এবং বেশ কিছুদিন কাটিয়ে চলে যেতেন। নিয়মিত আসতেন তার দুই অনুজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও বোন স্বর্ণকুমারী দেবী। 33 বছর তিনি আইসিএস পদ অলঙ্কৃত করেছিলেন। 1897 সালে মহারাষ্ট্রের সাতারার জজ হিসেবে অবসর গ্রহণ করেন। হিন্দু সমাজে নারীর অবমাননাপূর্ণ অবস্থান ছেলেবেলা থেকে সত্যেন্দ্রনাথকে চিন্তিত করে তুলেছিল। তিনি মনে করতেন তার পরিবারে প্রচলিত পর্দা প্রথা হিন্দু সংস্কৃতির অংশ নয়, বরং তা মুসলমান প্রচলিত প্রথার অনুকরণ মাত্র। ইংল্যান্ডের সমাজে তিনি নারীর যে অবস্থান দেখেছিলেন তা ভারতীয় সমাজে নারীর তুলনামূলক অসম্মানজনক অবস্থাটি তার কাছে স্পষ্ট করে দিয়েছিল। বিয়ের পর সত্যেন্দ্রনাথ দেখলেন জ্ঞানদা নন্দিনী দেবী তার আদর্শ জীবন সঙ্গিনী। ইংল্যান্ডের সমাজে সত্যেন্দ্রনাথ যে নারী স্বাধীনতা প্রত্যক্ষ করেছিলেন তা তিনি জ্ঞানদা নন্দিনীকেও দেখাতে চেয়েছিলেন, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের বাধায় সেবার জ্ঞানদা নন্দিনীর ইংল্যান্ডে যাওয়া হয়নি। দেশে ফেরার পর অবশ্যই সত্যেন্দ্রনাথ জ্ঞানদা নন্দিনীকে বোম্বাই নিয়ে যান। ইংরেজ আইসিএস অফিসারদের স্ত্রীরা যে আদব কায়দায় চলতেন তা
বোম্বাইতে গিয়ে রপ্ত করে নেন জ্ঞানদা নন্দিনী। অবকাশের সময় সস্ত্রীক সত্যেন্দ্রনাথ জোড়াসাঁকো বাড়িতে ফিরলে কলকাতার সমাজে আলোড়ন সৃষ্টি হয়। এই সময় লাটভবনে একটি ভোজসভায় নিমন্ত্রিত সব সামাজিক প্রথা লঙ্ঘন করে স্বামীর সঙ্গে সেই ভোজসভায় যান জ্ঞানদা নন্দিনী। সেখানে ইংরেজ রমণীদের মাঝে তিনি ছিলেন একমাত্র বাঙালি রমণী। 1877 সালে সত্যেন্দ্রনাথ জ্ঞানদা নন্দিনীকে এক ইংরেজ দম্পতির সঙ্গে ইংল্যান্ডে প্রেরণ করেন। জ্ঞানদা নন্দিনীর যে স্বামীকে ছাড়াই তার 3 সন্তানকে নিয়ে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন, তা সেকালে ছিল এক দুঃসাহসী কাজ। প্রথম দিকে তারা জ্ঞাতি প্রসন্ন কুমার ঠাকুরের পুত্র জ্ঞানেন্দ্র মোহন ঠাকুরের বাড়িতে উঠেন। উল্লেখ্য, জ্ঞানেন্দ্র মোহনই ছিলেন প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডের বারে সাফল্য অর্জন করেন। ইনি খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন। পরে জ্ঞানদা নন্দিনী ব্রাইটনে চলে আসেন এবং সন্তানদের নিয়ে সেখানে পৃথকভাবে থাকতে শুরু করেন। এরপর সত্যেন্দ্রনাথ রবীন্দ্রনাথকেও ইংল্যান্ডে নিয়ে আসেন। রবীন্দ্রনাথের সেই ছিল প্রথম ইংল্যান্ড ভ্রমণ। 1880 সালে সকলে ভারতে ফিরে আসেন। শুধু জ্ঞানদা নন্দিনী নন, সত্যেন্দ্রনাথের বোনেরাও সামাজিক পরিবর্তনে অংশ নিয়েছিলেন। তার বোন সৌদামিনী দেবী লিখেছেন যে পথে ঘাটে তাদের যে বিদ্রূপ সহ্য করতে হতো তা আজকের যুগে অবিশ্বাস্য শোনায়। এজন্য উচ্চ ও মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজের মেয়েদের পর্দা প্রথার বাইরে বের করে আনার কৃতিত্ব অনেকটাই পেয়ে থাকেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। জ্ঞানদা নন্দিনী দেবী সমাজ সংস্কারে নিজস্ব কিছু অবদান রেখেছিলেন। তিনি শাড়ি পরার যে নতুন পদ্ধতি আবিষ্কার করেন তা আজকের ভারতীয় সমাজে ব্যাপকভাবে অনুসৃত হয়। এছাড়া যথাযথ অন্তঃবাস ব্যবহার করার প্রথাও তিনি চালু করেন। জনগণের মধ্যে দেশাত্মবোধ সঞ্চারের উদ্দেশ্যে প্রবর্তিত হিন্দু মেলার সাথে যুক্ত ছিলেন সত্যেন্দ্রনাথ। 1867 সালের এপ্রিল মাসে হিন্দু মেলার প্রথম অধিবেশনের সময় তিনি পশ্চিম ভারতে ছিলেন, কিন্তু 1868 সালের অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন এবং মেলা উপলক্ষে মিলে সব ভারত সন্তান একতান গাহ গানটি রচনা করেন। এই গানটিকে ভারতের প্রথম জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। তার রচিত রচনাবলীর মধ্যে রয়েছে সুশীলা ও বীরসিংহ নাটক, বোম্বাই চিত্র, নবরত্নমালা, স্ত্রী স্বাধীনতা, বৌদ্ধ ধর্ম, আমার বাল্যকথা ও বোম্বাই প্রবাস, ভারতবর্ষীয় ইংরেজ, রামমোহন রায়। সুরেন্দ্রনাথের 2 সন্তান সুরেন্দ্রনাথ ঠাকুর 1872 থেকে 1940 ও ইন্দিরা দেবী চৌধুরী রানী 1873 থেকে 1960 ছিলেন কৃতি ব্যক্তিত্ব। তাদের ছেলেবেলা কেটেছিল ইংল্যান্ডে। সুরেন্দ্রনাথ ইংরেজি ভাষায় বিশেষ পারদর্শিতা অর্জন করেছিলেন। রবীন্দ্রনাথের 4 অধ্যায় উপন্যাসটি তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এছাড়া মহাভারতের মূল অংশটির একটি সংক্ষিপ্ত পুনর্লিখন তিনি প্রকাশ করেছিলেন। সুরেন্দ্রনাথ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ইন্দিরা দেবী চৌধুরী রানী পারদর্শিতা অর্জন করেছিলেন ফরাসি ভাষায়। তিনি ছিলেন একজন বিশিষ্ট সঙ্গীতবিদ। রবীন্দ্রসঙ্গীত বিষয়ে তার গভীর জ্ঞান ছিল। সাহিত্যিক প্রমোদ চৌধুরী ছিলেন তার স্বামী। ইন্দিরা দেবী চৌধুরী রানী ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য। সুধী দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানে শেষ হলো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।